এবার আমরা এটা পড়লে বুঝতে পারবো যে কি বলতে যাচ্ছে। বলছে হোয়েন এভার দ্য কমার্শিয়াল ব্যাংক আর ফেসড উইথ দ্য শর্টেজ অফ ক্যাশ রিজার্ভ, এসবিআই যখন ক্যাশ রিজার্ভ কমে যায় তার, দে অ্যাপ্রোচ দ্য সেন্ট্রাল ব্যাংক টু বড় মানি বাই ডিসকাউন্টিং দেয়ার বিল অফ এক্সচেঞ্জ। তাদের কাছে যে বিল অফ এক্সচেঞ্জ থাকে সেটা ডিসকাউন্টে আরবিআই এর কাছে বিক্রি করে সে আরবিআই থেকে টাকা ধার নেয়। The central bank rediscounts the commercial paper or bill of exchange because it is the function of the central bank. It is the lender of the last resort. সেন্ট্রাল ব্যাংক কি রিডিসকাউন্টে সেটা কিনতে বাধ্য হয়, কারণ কি সে হচ্ছে সেই ব্যাংকের মানে কোনো কমার্শিয়াল ব্যাংকের লেন্ডার অফ দ্য লাস্ট রেসর্ট। দ্য সেন্ট্রাল ব্যাংক চার্জেস আর রেট অফ ফর রিডিসকাউন্টিং দ্য বিল অফ এক্সচেঞ্জ। দিস রেট ট্র্যাডিশনালি কল্ড অ্যাজ ব্যাংক রেট। তাহলে যে রেটে সে মানে সেন্ট্রাল ব্যাংক ডিসকাউন্টটা দিচ্ছে সেই ডিসকাউন্টটার নামটা হচ্ছে কি ব্যাংক রেট। অ্যান্ড মোর অ্যাপ্রোপ্রিয়েট নেম টুডে ইজ ডিসকাউন্ট রেট। এবং বর্তমানে এটাকে ডিসকাউন্ট নয়, আরো অ্যাপ্রোপ্রিয়েটলি ডিসকাউন্টেড রেটও বলা হয়। ঠিক আছে, বোঝা গেছে? এটাই এতক্ষণ ধরে বোঝালাম এখানে যেটা লেখা আছে। এবার আমরা রেপো রেট সম্বন্ধে জেনেছিলাম। রেপো রেটের ফুল ফর্ম হচ্ছে রিপারচেস অপশন রেট। এই রিপারচেস অপশন রেটটা কি? আমরা জানি যে শর্ট টার্ম লোন নেওয়ার জন্য যে পার্সেন্টেজ সুদ দেয় সেটাকে রেপো রেট বলে। তো এই রেপো রেটের ফুল ফর্ম হচ্ছে রিপারচেস অপশন রেট। তো কেন এরকম নাম, রিপারচেস অপশন রেট কেন নাম? আমরা যখন আমরা সাধারণ জনগণ যখন কোনো ব্যাংক থেকে লোন নিতে যাই তখন আমাদেরকে কি রাখতে হয়? সেই ব্যাংকে মর্টগেজ রাখতে হয়, তাই তো? কোনো কিছু বন্ধক রাখতে হয়, কোনো কিছু সম্পত্তি সেই ব্যাংকে আমাদেরকে মর্টগেজ রাখতে হয়, কোল্যাটারাল হিসেবে রাখতে হয়, যেটাকে ব্যাংকিং এর ভাষায় বলা হয় কোল্যাটারাল। আমাদের কোল্যাটারাল হিসেবে কোনো কিছু জিনিস রাখতে হয়, বাড়ি বা কোনো কিছু নিজের সম্পত্তি, সোনা দানা ইত্যাদি আমাদেরকে সেই ব্যাংকে কোল্যাটারাল হিসেবে রাখতে হয়। ঠিক সেরকম যদি কোনো কমার্শিয়াল ব্যাংক, সাপোজ এসবিআই, যখন আমরা জানি ব্যাংক রেট বা রেপো রেটে তারা হচ্ছে ধার নিতে পারে টাকা। তো এসবিআই যখন আরবিআই এর কাছে টাকা ধার নিতে যায়, আরবিআই তো সুদ তো নেয় এবং তার সাথে সাথে কোল্যাটারাল হিসেবে কিছু রাখতে হয়। আরবিআই কে কোল্যাটারাল হিসেবে কিছু আরবিআই এর কাছে এসবিআই কে কিছু কোল্যাটারাল হিসেবে রাখতে হয় বা মর্টগেজ হিসেবে রাখতে হয়। ঠিক আছে, তো রাখে এসবিআই কি রাখে? গভর্নমেন্ট বন্ড এবং সিকিউরিটি যেগুলো আছে, এসবিআই এর কাছে কিছু গভর্নমেন্ট সিকিউরিটি বা বন্ড থাকে, সরকারের কাছ থেকে কেনা কিছু কাগজ যেগুলোর একটা মানি ভ্যালু আছে, তাদেরকে বলা হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটি বা গভর্নমেন্ট বন্ড। তো এসবিআই কি করলো? সেই গভর্নমেন্ট সিকিউরিটি বা গভর্নমেন্ট বন্ড গুলোকে বন্ধক হিসেবে আরবিআই তে রাখে। ঠিক আছে, এবং সেই জন্য বন্ধক হিসেবে রাখে বলেই আরবিআই এসবিআই কে কিন্তু টাকাটা ধার দেয়। ঠিক আছে, সে রেপো রেটে। তো এই যে লোন নিতে গেলে তাকে কিছু বন্ধক রাখতে হচ্ছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট বন্ড এবং গভর্নমেন্ট সিকিউরিটি, সেগুলোকে বন্ধক হিসেবে রাখে এবং এই শর্তে রাখে যে এইগুলো আমি পরে আবার আপনার কাছ থেকে কিনে নেব এই টাকাটা ফেরত দিয়ে। যে টাকাটা যদি 100 টাকা নিয়ে থাকে, বলে যে 100 টাকাটা আমি আপনাকে ফেরত দিয়ে আবার এই যে যেগুলো আমি বন্ধক রেখেছিলাম গভর্নমেন্ট বন্ড, সেগুলো আমি আবার ফেরত দেবো। এই শর্তে করে, তার মানে ফেরত দেওয়া মানে রিপারচেস করা, পুনরায় টাকা শোধ করে আপনার কাছ থেকে কোলাটারাল গুলো ফেরত নেবো। তাহলে এই শর্তে করে বলে এর নামটা হচ্ছে রেপো বা রিপারচেস অপশন। রিপারচেসের অপশন দিয়ে সে লোনটা নেয় রেপো রেটে। ঠিক আছে, সেই জন্য এর নাম হচ্ছে রিপারচেস অপশন রেট বা রেপো রেট, শর্টে বলা হয় রেপো রেট। ওকে, যে কোলাটারাল গুলো রাখছে সেগুলো রিপারচেস করার শর্তে সে লোনটা নিয়ে থাকে, সেই জন্য রেপো রেটের ফুল ফর্ম হচ্ছে রিপারচেস অপশন রেট। ইন আ কন্ডিশন দ্যাট সেন্ট্রাল ব্যাংক will repurchase it. A commercial bank will repurchase it from the central bank. So it's called repurchase option rate. তাহলে কোয়ান্টিটেটিভ টুলের মধ্যে আমরা পলিসি রেট অর্থাৎ ব্যাংক রেট, রেপো রেট, ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট কি জানলাম। ঠিক আছে, সেগুলো কমিয়ে বাড়িয়ে কিভাবে ইনফ্লেশন কন্ট্রোল করে আরবিআই সেটা জানলাম। এবং রিভার্স রিজার্ভ রেশিওর মধ্যে সিআরআর কি, এসএলআর কি জানলাম।
ঠিক আছে, এরপরে পড়ে থাকছে ওপেন মার্কেট অপারেশন আর মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। আচ্ছা, তার আগে সিআরআর আর এসএলআর এর একটা ছোট্ট ডিফারেন্স আছে, সেটা আমরা জেনে নিই। সিআরআর ইজ দ্য পার্সেন্টেজ অফ মানি হুইচ আ ব্যাংক হ্যাজ টু কিপ উইথ আরবিআই ইন দ্য ফর্ম অফ ক্যাশ। তাহলে সিআরআরটা কি করে? আরবিআই এসবিআই এর থেকে ক্যাশ হিসেবে গ্রহণ করে। 3% যদি সিআরআর হয়, এর সম্পত্তি যদি 100 টাকা হয়, তাহলে একে 3 টাকা ক্যাশ হিসেবে আরবিআই তে রাখতে হয়, ক্যাশে রাখতে হয়। অন দ্য আদার হ্যান্ড, এসএলআর ইজ দ্য প্রপোর্শন অফ লিকুইড অ্যাসেটস টু টাইম অ্যান্ড ডিমান্ড লাইবিলিটিস। তাহলে তার যে মেন সম্পত্তি, তার হচ্ছে এসএলআরটা কি লিকুইড অ্যাসেট হিসেবে রাখতে হয়। দ্য নেক্সট ডিফারেন্স বিটুইন দিস টু ইজ দ্যাট সিআরআর ইজ মেনটেন্ড ইন দ্য ফর্ম অফ ক্যাশ, while SLR is to be maintained in the form of gold, cash and government approved securities. তাহলে সিআরআর যেটা 3 টাকাটা ক্যাশেই দিতে হবে আরবিআই কে, কিন্তু এসএলআরটা এসবিআই নিজের কাছে যে টাকাটা রাখবে, সেই সময় যদি 5% এসএলআর থাকে, তাহলে 5%টা সে গোল্ডে রাখতে পারে, টাকাতেই ক্যাশেই রাখতে হবে তার কোনো মানে নেই, ক্যাশে রাখতে পারে, বা গভর্নমেন্ট অ্যাপ্রুভ সিকিউরিটি, গভর্নমেন্ট সিকিউরিটি যেগুলো বললাম সেগুলোতে রাখতে পারে। যে কোনো ভাবে মেনটেন করতে হবে, ক্যাশেই যে রাখতে হবে তার কোনো মানে নেই। এসএলআরটা, এসএলআর ক্যাশেও রাখা যায়, গোল্ডে রাখা যায়, বা গভর্নমেন্ট সিকিউরিটিতেও মেনটেন করা যায়, ঠিক আছে, কিন্তু সিআরআরটা ক্যাশেই মেনটেন করতে হয়। সিআরআরটা সবসময় ক্যাশ টাকাতেই দিতে হয়, আরবিআই তে রাখতে হয়। এটা হচ্ছে মেন ডিফারেন্স। সিআরআর regulates the flow of money in the economy, whereas SLR ensures the solvency of the bank. সিআরআর এর মাধ্যমে কি করা যায়? মানিকে রেগুলেট করা যায়, ঠিক আছে। আর এসএলআর এর মাধ্যমে কি, ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, তখন এসএলআর এর টাকা থেকে ব্যাংকের সে দেউলিয়ার অংশটা পূরণ করা যায়, ঠিক আছে। যে যে পরিমাণ টাকা দেউলিয়া হয়েছে, সেটা মানুষের যে টাকাটা ওখানে আছে, সেটা ফেরত দেওয়ার জন্য এসএলআরটা ইউজ হয়। এবারে আমরা জানবো কি ওপেন মার্কেট অপারেশন, এবং ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে কিভাবে ইকোনমিতে মাইনের পরিমাণকে কিভাবে কন্ট্রোল করে, বা ইনফ্লেশনকে কিভাবে কন্ট্রোল করা যায়। ওপেন মার্কেট অপারেশন মানে হচ্ছে, এটা ধরলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে কিছু কাগজ আছে, কাগজগুলো বিভিন্ন দাম রয়েছে, ধরলাম এটা 100 টাকা, এটা 1000 টাকা মূল্য থাকে। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যখন টাকার দরকার হয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যায় আরবিআই এর কাছে, আরবিআই তে গিয়ে এগুলো বিক্রি করে দেয়। তাহলে টোটাল 1100 টাকার জিনিস আরবিআই তে বিক্রি করে দিল এই দুটো কাগজ। আরবিআই কি করে, এই কাগজগুলো, আবার এগুলো গভর্নমেন্ট সিকিউরিটি বলা হয়, এই কাগজগুলো বা গভর্নমেন্ট সিকিউরিটি গুলো কি করে না, ব্যাংকের কাছে বিক্রি করে, এসবিআই এর কাছে বিক্রি করে। আরবিআই তো ওগুলো রেখে দেবে না, ওগুলো বিক্রি করে। এসবিআই কেন কেনে? কারণ জানে আমাকে লোন নিতে গেলে আরবিআই থেকে আমাকে মর্টগেজ হিসেবে কি রাখতে হবে, এই গভর্নমেন্ট সিকিউরিটি গুলোই রাখতে হবে। সেই জন্য কিন্তু এসবিআই কেনার ইন্টারেস্ট। এসবিআই লোন যখন নিতে যাবে আরবিআই এর কাছে কোনো প্রবলেমে পড়লে, তখন এসবিআই কি দেয় বন্ধক হিসেবে বা কোলাটারাল হিসেবে, এই গভর্নমেন্ট সিকিউরিটি গুলো দেয়। সেই জন্য এসবিআই কিনে রাখে আরবিআই এর কাছ থেকে, ঠিক আছে। এবং এগুলোর মাধ্যমে কি হলো, টাকাটা যেটা পেলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কাজে লাগালো, 1100 টাকা যেটা ইনকাম হলো, এটা গভর্নমেন্ট ইন্ডিয়া তখন তার কাজে লাগায়, ঠিক আছে। তো এই যে আরবিআই এর মাধ্যমে এই যে গভর্নমেন্ট সিকিউরিটি গুলো কেনা বা বেচা, এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে ওপেন মার্কেট অপারেশন। আরবিআই এর এই যে গভর্নমেন্ট সিকিউরিটি কেনা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, এবং সেগুলো ব্যাংকের কাছে বিক্রি করা, এই যে অপারেশনটাকেই বলা হচ্ছে ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশন কি? বাইং অ্যান্ড সেলিং অফ দ্য গভর্নমেন্ট সিকিউরিটিজ, গভর্নমেন্ট সিকিউরিটির কেনা বেচা, এটাকেই ইকোনমির ভাষায়, মনিটারি পলিসির ভাষায় ওপেন মার্কেট অপারেশন বলে। এবার দেখবো এই ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে কিভাবে মার্কেটের ইনফ্লেশনটা কন্ট্রোল করা যায়। তো দেখা যাচ্ছে যদি ইনফ্লেশন বেড়ে যায়, ইনফ্লেশন বেড়ে যাচ্ছে মানে মানুষের হাতে প্রচুর টাকা আছে, তখন কি করবে আরবিআই, এই গভর্নমেন্ট সিকিউরিটি গুলো এসবিআই ইত্যাদি ইত্যাদি ব্যাংকগুলোর কাছে বিক্রি করবে, ঠিক আছে। বিক্রি করে কি করবে, তাদের কাছ থেকে টাকা নিয়ে নেবে, তাদের কাছে এই যে কাগজগুলো পাঠাবে, বলবে যে ওপেন। এখন এসবিআই
এবং অন্য ব্যাংকগুলোকে আরবিআই বলবে যে এবার আপনি গভর্নমেন্ট সিকিউরিটি কেনায় মন দিন, গভর্নমেন্ট সিকিউরিটি গুলো কিনুন, মানুষকে টাকা দেবেন না, সেই টাকাটা দিয়ে আপনি গভর্নমেন্ট সিকিউরিটি কিনুন। ঠিক আছে, এই নির্দেশটা দেয়। আর যেহেতু বস আরবিআই, এসবিআই এরা শুনতে বাধ্য। তো যখন ইনফ্লেশন বেড়ে যায় তখন কি করে, এই গভর্নমেন্ট সিকিউরিটি গুলো আরবিআই অন্যান্য ব্যাংকগুলোর কাছে, কমার্শিয়াল ব্যাংকের কাছে বিক্রি করতে নির্দেশ দেয়, বলে যে কিনুন, এগুলো কেনার জন্য নির্দেশ দেয়। এর ফলে কি, ওরা কিনতে বাধ্য হয় এবং মানুষকে টাকা দেওয়ার ক্ষমতা তাদের কমে যায়, যেহেতু ওই টাকা দিয়ে সে গভর্নমেন্ট সিকিউরিটি কিনতে বাধ্য হচ্ছে। ঠিক আছে, আবার যখন মনে করে যে মার্কেটে টাকা বাড়ানোর দরকার, তখন আরবিআই বলে যে আমি গভর্নমেন্ট সিকিউরিটি কিনতে রাজি আছি, এখন আমি গভর্নমেন্ট সিকিউরিটি কিনবো। তখন ব্যাংকগুলো কি করে, গভর্নমেন্ট সিকিউরিটি গুলো আরবিআই কে বিক্রি করে, করে আরবিআই থেকে টাকা পায়, সেই টাকাগুলো আবার মানুষকে দেয়, দিয়ে মানুষের হাতে টাকা বাড়িয়ে দেয়। তাহলে এইভাবে ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমেও ইকোনমিতে টাকার ফ্লো বাড়ানো বা কমানো আরবিআই করে থাকে। ঠিক আছে, নেক্সট যেটা ছিল মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, শেষ কোয়ান্টিটিভ টুলগুলোর মধ্যে শেষে ছিল মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, এমএসএফ। এটাও কি, এটাও একটা ফ্যাসিলিটি যেটার মাধ্যমে এই যে কমার্শিয়াল ব্যাংক সেন্ট্রাল ব্যাংক থেকে বা আরবিআই থেকে লোন নিয়ে থাকে। কিন্তু এটা একটু আলাদা, বলছে যখন ওভারনাইট লোন দরকার হয়, হঠাৎ কোনো একটা ক্রাইসিস চলে এসছে, কোনো কোনো একটা কমার্শিয়াল ব্যাংকের হঠাৎ ইমিডিয়েট লোন দরকার এক রাতে, ওভারনাইট লোন, তখন এই এই ফ্যাসিলিটিটা আরবিআই দিয়ে থাকে। রাতারাতি লোন দেওয়ার জন্য যে ফ্যাসিলিটিটা দেয় সেটার নাম মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। ঠিক আছে, এবং এটা কি, এটা হচ্ছে সবসময় যেহেতু তাড়াতাড়ি লোন পাচ্ছে, সেই জন্য এটা সবসময় এটা কি হয়, এটার সুদের পরিমাণ মানে ইন্টারেস্টটা আরো বেশি হয়, ইন্টারেস্ট রেটটাও অনেক বেশি হয়। ঠিক আছে, তো এবার ডিটেলস আমরা পড়ি। এমএসএফ ইজ আ উইন্ডো ফর ব্যাংকস টু বড়ো ফ্রম দ্য আরবিআই। তাহলে আরবিআই থেকে টাকা ধার নেওয়ার একটা উইন্ডো এটা। ইমার্জেন্সি, কোনো একটা ইমার্জেন্সি ঘটলে তখন, হোয়েন ইন্টার ব্যাংক লিকুইডিটি ড্রাইস আপ কমপ্লিটলি, যখন ব্যাংকের লিকুইডিটি একদম কমে যায়, টাকা পয়সার পরিমাণ কমে যায়। দ্য মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি ইজ আ স্কিম লঞ্চ বাই আরবিআই while রিফর্মিং দ্য মনিটারি পলিসি 2011-12। তাহলে 2011-12 সালে এই স্কিমটা আরবিআই করে। ইট ইজ আ পেনাল রেট অ্যাট হুইচ ব্যাংকস ক্যান বড়ো মানি ফ্রম আরবিআই when they are completely exhausted of all borrowing assistance। তাহলে ব্যাংকগুলোর যখন অন্য কোথাও থেকে আর বড়োইং করার ক্ষমতা থাকে না, তখন এই মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটির মাধ্যমে সে বড় করে থাকে। দ্য মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি অ্যালোস ব্যাংক টু বড়ো মানি উইথ অ্যান ইন্টারেস্ট রেট above the repo rate and can be renamed a term as the marginal standing facility rate। তাহলে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি সবসময় যে রেটটা, সেটা রেপো রেটের থেকে বেশি হয়, কারণ তাড়াতাড়ি লোন নিতে গেলে তোমার বেশি সুদ দিতে হবে। ঠিক আছে, এবং সেই রেটকে বলা হয় মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি রেট। দ্য মিনিমাম অ্যামাউন্ট ফর হুইচ আরবিআই রিসিভ অ্যাপ্লিকেশন ₹1 crore, এবং সবচেয়ে কম যেটা মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটির মাধ্যমে সবচেয়ে কম যে লোনটা পাওয়া যায় সেটা হচ্ছে 1 কোটি টাকা, মানে তার নিচে কিন্তু লোন পাওয়া যায় না। এবং 1 কোটির মাল্টিপলে লোন পাওয়া যায়, 1 crore, 2 crore, 3 crore, এইভাবে। মানে 1 কোটি, 1 কোটি 50 লক্ষ এরকম, এমন নয়, হয় 1 কোটি নিতে হবে, নয় 2 কোটি, নয় 3 কোটি, নয় 4 কোটি, 4 কোটি 50 লক্ষ, এরকম নয়, মানে 1 কোটির মাল্টিপলেই সবসময় লোনটা নিতে হয়। তাহলে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটির মাধ্যমে আমরা কি জানলাম, 2011-12 সালে চালু হয়। ওভারনাইট লোন নেওয়ার জন্য এই ফ্যাসিলিটিটা ব্যবহৃত হয়, এবং এটা 1 কোটি টাকা মিনিমাম নিতে হবে, এবং তার বেশি নিতে গেলে 1 কোটির মাল্টিপ্লাই নিতে হবে, 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 4 কোটি, এরকম। 1 কোটি 5 লক্ষ, 1 কোটি 10 লক্ষ এইভাবে দেবে না, 1 কোটির মাল্টিপ্লাই নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি সম্বন্ধে, এটুকুই জানলেই যথেষ্ট। এবার এই রেটটা বাড়িয়ে দিলে, যখন ইনফ্লেশন হবে তখন এই মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি রেট বাড়িয়ে দেবে। ঠিক আছে, লোন লোন আরো কস্টলি হয়ে যাবে কমার্শিয়াল ব্যাংকগুলোর কাছে। আবার যখন ডিপ্রেশন হবে তখন এমএসএফ রেটটা কমিয়ে দেবে, এর ফলে লোনটা আরো সস্তা হয়ে যাবে কমার্শিয়াল ব্যাংকের কাছে। মানে এটাও যখন ইনফ্লেশন হয় এটাও বাড়িয়ে দেয় আরবিআই। তো এখানে আমাদের পুরো চার্টটা দেওয়া আছে, যে যখন ডিউরিং ইনফ্লেশন কি হচ্ছে, ব্যাংক রেট বাড়িয়ে দিচ্ছে, আর ডিপ্রেশনের সময় কমাচ্ছে, রেপো রেট বাড়াচ্ছে, ডিপ্রেশনের সময় কমাচ্ছে।
রিভার্স রেপো রেট বাড়াচ্ছে, ইনফ্লেশনের সময় কমাচ্ছে। সিআরআর বাড়িয়ে দেবে, ইনফ্লেশনের সময় রিপ্লেসের সময় কমিয়ে দেবে। এসএলআরও বাড়িয়ে দেবে, এর সময় কমিয়ে দেবে। ঠিক আছে, তাহলে যখনই ইনফ্লেশন হয় প্রত্যেকটা রেটই, ব্যাংক রেট থেকে শুরু করে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি রেট অবধি প্রত্যেকটা রেটই বাড়িয়ে দেয় আরবিআই। আর যখন ডিফ্লেশন হয় তখন প্রত্যেকটা কমিয়ে দেয়। তো আরবিআই এই যে বাড়ানো, রেট বাড়ানো, এটাকে ইকোনমির ভাষায় বলা হচ্ছে ডিআর বা টাইট মনিটারি পলিসি। যদি আরবিআই রেট বাড়াতে থাকে সবকিছু, যে কোনো মনিটারি টুলসের, তখন সেই যে বাড়ানোর যে পদ্ধতিটাকে, এটাকে বলা হয় ডিআর মনিটারি পলিসি নিচ্ছে আরবিআই, টাইট মনিটারি পলিসি নিচ্ছে। মানে মানিকে আরো কি করে দিচ্ছে, আরো মূল্যবান করে দিচ্ছে মানুষ। কোনো জিনিস যখন আমরা না পাই তখনই সেটা মূল্যবান হয়ে যায়। তাহলে এগুলো বাড়িয়ে দেওয়ার মাধ্যমে কি করে, আরবিআই মানুষের কাছে টাকার পরিমাণ কমিয়ে দেয়। ফলে কি, টাকাটা আরো বেশি মূল্যবান হয়ে যায়। সেই জন্য সেটাকে বলছে ডিআর বা টাইট মনিটারি পলিসি। টাকাটা আরো টাইট করে দেয় আমাদের কাছে, আসতে দেয় না টাকার ফ্লোটা। সেই জন্য এই যে বাড়িয়ে দেওয়ার সিস্টেমকে বলা হয় ডিআর বা টাইট মনিটারি পলিসি। আর যখন কমিয়ে দেয়, মানে টাকাকে চিপ করতে দেয়, মানে টাকার দামটা কমিয়ে দেয় আমাদের কাছে, টাকার ভ্যালুটা কমিয়ে দেয়, প্রচুর পরিমাণে টাকা বাড়িয়ে দেয় আমাদের হাতে যদি, তো টাকার প্রতি আমাদের অত ইয়ে থাকবে না। তো সেটাকে বলা হয়, যখন কমিয়ে দেওয়ার যে পদ্ধতি, এটাকে বলা হচ্ছে চিপ মনিটারি পলিসি। চিপ মনিটারি পলিসি। এর মাধ্যমে আমাদের কোয়ান্টিটেটিভ টুলস গুলো সব শেষ হলো। এবার আমরা দেখবো কোয়ালিটেটিভ টুলস। যে চারটে কোয়ালিটেটিভ টুলস ছিল সেগুলো সম্বন্ধে জানবো। প্রথমে ছিল রেশনিং অফ ক্রেডিট। রেশনিং অফ ক্রেডিট বলতে কি বোঝাচ্ছে, রেফার্স টু দ্য ক্রেডিট সিলিং দ্যাট ক্যান বি গ্রান্টেড by commercial bank being controlled by RBI. For certain purposes, the upper credit limit can be fixed and banks have to stick to that limit. This helps in lowering the bank's credit exposure to unwanted sectors. তাহলে ক্রেডিট বলছে রেফার্স টু দ্য ক্রেডিট সিলিং দ্যাট ক্যান বি গ্রান্টেড বাই কমার্শিয়াল ব্যাংক বিং কন্ট্রোল বাই আরবিআই। তাহলে কোনো কমার্শিয়াল ব্যাংক, ধরলাম এসবিআই, সে যে লোনটা দিচ্ছে সেই লোনটাকে একটা সিলিং এ বেঁধে দিতে পারে, যে এতর বেশি লোন দেওয়া যাবে না। সেটা আরবিআই ঠিক করে দিতে পারে যে এতর বেশি এই ক্ষেত্রে লোন দেওয়া যাবে না। ঠিক আছে, গাড়ির লোনের ক্ষেত্রে 30 লক্ষের বেশি দেওয়া যাবে না, 1 কোটি টাকা লোন দেওয়া যাবে না। তাহলে এই যে সিলিংটা বেঁধে দিচ্ছে যে কত দেওয়া যাবে আর কত দেওয়া যাবে না, তাহলে আরবিআই এইভাবে সিলিং বেঁধে দেওয়ার মাধ্যমে, এটাকেই বলা হচ্ছে রেশনিং অফ ক্রেডিট। এই সিলিংটা বেঁধে দেওয়ার মাধ্যমে কিন্তু ইনফ্লেশনকে কন্ট্রোল করতে পারে, এটাকেই বলা হচ্ছে রেশনিং অফ ক্রেডিট। 2 নম্বর বলছে রেগুলেশন অফ কনজিউমার ক্রেডিট। হেয়ার ফিচার্স লাইক ইনস্টলমেন্ট অ্যামাউন্ট, ডাউন পেমেন্ট ইত্যাদিগুলো কমানো বাড়ানোর মাধ্যমে আরবিআই কি করে, মানুষের ক্রেডিট নেওয়ার ক্ষমতাকে কন্ট্রোল করতে পারে। আমরা যখন লোন নিতে যাই তখন আমাদের কি কিছু মানে টাকা ডাউন পেমেন্ট করতে হয়। ধরুন একটা গাড়ি কিনতে গেলাম, গাড়ি কিনতে গেলে, একটা বাইক কিনতে গেলে দেখা যাচ্ছে আমাকে 50,000 টাকা, একটা 1 লাখ টাকার বাইক কিনতে গেলে বা 1.5 লাখ টাকার বাইক কিনতে গেলে আমাকে 50,000 টাকা আগে ডাউন পেমেন্ট করতে হয়। ঠিক আছে, আর কিছু ইনস্টলমেন্টের মাধ্যমে বাদ বাকি টাকাটা আমাদের শোধ করতে হয়। তো আরবিআই কি করতে পারে, আরবিআই যে ব্যাংকগুলো বা ফিনান্স কোম্পানিগুলো এই লোনগুলো প্রোভাইড করে, তাদেরকে একটা নির্দেশ জারি করতে পারে যে, আরবিআই যদি মনে করে যে গাড়ির ক্ষেত্রে ইনফ্লেশন হচ্ছে, গাড়ির মার্কেটে দাম প্রচুর বেড়ে যাচ্ছে, আরবিআই তখন কি করতে পারে, ডাউন পেমেন্টের পরিমাণটা বাড়িয়ে দিতে পারে। যে আগে 50,000 টাকা ডাউন পেমেন্ট করলে হতো, এখন 80,000 টাকা ডাউন পেমেন্ট করতে হবে। তো সবার তো 80,000 টাকা ডাউন পেমেন্ট করার ক্ষমতা থাকে না। এর ফলে কি হবে, যাবে গাড়ি, ডাউন পেমেন্টের পরিমাণটা বাড়িয়ে দিতে পারে, দিয়ে ইনফ্লেশন কন্ট্রোল করতে পারে। আবার ইনস্টলমেন্টের পরিমাণও কমিয়ে দিতে পারে। ইনস্টলমেন্টের পরিমাণ বাড়ানো মানে কি, ইনস্টলমেন্ট প্রত্যেক মাসে যে আমরা টাকাটা দিচ্ছি তার পরিমাণ কম। যদি আমি 10 মাসে শোধ করি 1,000 টাকা করে দিই, এবার বললো, আরবিআই বললো যে এটা 5 মাসে শোধ করতে হবে, তাহলে আমাদের তখন কি মাসে 2,000 টাকা করে দিতে হবে। তাহলে ইনস্টলমেন্টের পরিমাণটা যদি কমিয়ে দেয়, তাহলে লোন নেওয়ার টেন্ডেন্সি কিন্তু মানুষের মধ্যে কমে যায়। ইনস্টলমেন্টের পরিমাণ যদি বাড়িয়ে দেয়, তার মানে কি, ইনস্টলমেন্টের যে সংখ্যাটা যদি বাড়িয়ে দেয়, তাহলে আমাদের কম টাকা দিতে হচ্ছে মাসে মাসে। আর যদি ইনস্টলমেন্টটার পরিমাণ কমিয়ে দেয়, আগে আমাকে 10 মাসে শোধ করতে হতো, এখন 5 মাসে শোধ করতে হচ্ছে, তার মানে কি আমার মাসে মাসে আরো বেশি টাকা দিতে হচ্ছে, ডবল টাকা দিতে হচ্ছে। তাহলে ইনস্টলমেন্টের পরিমাণটাও ঠিক করে দিতে পারে যে এতদিনের মধ্যে শোধ করতে হবে। এইগুলো নির্দেশগুলো কিন্তু আরবিআই সেই ব্যাংকগুলোকে, যারা এই লোনগুলো প্রোভাইড করে, তাদেরকে দেয়। তাহলে এই যে দেওয়ার পদ্ধতি, এটাকে বলা হচ্ছে রেগুলেশন অফ কনজিউমার ক্রেডিট। ঠিক আছে, কনজিউমারকে ক্রেডিট দেওয়াকে রেগুলেশন করা, রেগুলেট করা।
এটা করার মাধ্যমে আরবিআই কোনো সেক্টরের ইনফ্লেশনকে কন্ট্রোল করতে পারে। নেক্সট বলছে চেঞ্জ ইন মার্জিন রিকোয়ারমেন্ট। এই ছবিটা দেখলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, এই যে উৎপল দত্ত, ইনি বলছেন যে 1,00,000 টাকা পেতে আগে 20,000 টাকা দাও। ইনি এনা টাকা ধার দিচ্ছেন। তো তখন বলছে যে 1,00,000 টাকা আমি দিতে পারি আপনাকে ধার, কিন্তু আগে আপনি 20,000 টাকা আমাকে দিন। আমি দেখি আপনার 1,00,000 টাকা কত দরকার। 20,000 টাকা জোগাড় করে দেওয়ার ক্ষমতা আছে কিনা দেখে তারপরে আপনাকে 1,00,000 টাকা দেবো। কারণ আপনি যদি 20,000 টাকা না দিতে পারেন, আপনি 1,00,000 টাকা আমায় শোধ করবেন কি করে? তাহলে ব্যাংকগুলো, আরবিআই কিন্তু ব্যাংকগুলোকে এরকম নির্দেশ দিতে পারে যে 1,00,000 টাকা লোন তুমি দাও কোনো কাস্টমারকে, কিন্তু তার কাছ থেকে 20,000 টাকা আগে নাও। ঠিক আছে? বা সেটাকে বাড়িয়েও দিতে পারে, 50,000 টাকা নাও, তবেই 1,00,000 টাকা দাও। তাহলে যদি বাড়িয়ে দেয়, মার্জিনটা যদি বাড়িয়ে দেয়, মার্জিন রিকোয়ারমেন্টটা, তাহলে কি লোন নেওয়ার টেন্ডেন্সি কমে যাবে। সবার 50,000 টাকা দেওয়ার ক্ষমতা নেই 1,00,000 টাকা লোন নেওয়ার জন্য। যদি কমিয়ে দেয়, 10,000 টাকা দিলে 1,00,000 টাকা লোন দিয়ে দাও, তার মানে কি অনেকের 10,000 টাকা দেওয়ার ক্ষমতা আছে, তারা সবাই 1,00,000 টাকা লোন পেতে পারবে। তাহলে এইভাবে মার্জিন রিকোয়ারমেন্টটা বাড়িয়ে এবং কমিয়ে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়ে আরবিআই কিন্তু ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে পারে, মানুষের হাতে টাকার পরিমাণকে কন্ট্রোল করতে পারে। নেক্সট বলছে মোরাল সুয়েশন। মোরাল সুয়েশন বলছে আরবিআই হচ্ছে, আমরা জানি সব যে কোনো যে কমার্শিয়াল ব্যাংকগুলো আছে তাদের হচ্ছে রেগুলেটর, তাদের বস। তো আরবিআই যদি মোরালি, মানে আরবিআই যদি কোনো একটা নির্দেশ দেয়, সেটা মোরালি সে মানতে বাধ্য। সেই কমার্শিয়াল ব্যাংক, আমাদের বাড়ির গার্জিয়ান মা বাবা, তারা যদি আমাদের একটা কোনো নির্দেশ দেয়, সেটা আমাদের মাথার মধ্যে ঘুরবে যে না, মা এটা বলেছে, মা এটা বলেছে, বা বাবা এটা বলেছেন, বাবা এটা বলেছেন। ঠিক আছে? আমাদের মোরালি কাজ করে তার বিরুদ্ধে কিছু কাজ করা, সেই নির্দেশের বিরুদ্ধে কাজ করতে গেলে আমার মনে হয়, ইস, বাবা বারণ করেছিল তাও আমি করছি, মা বারণ করেছিল তাও আমি করছি, আমাদের একটা মোরালিটির প্রবলেম আসবে। ঠিক সেরকম আরবিআই যেহেতু বস, আরবিআই যদি কোনো নির্দেশ দেয়, সেটা মোরালি মানতে বাধ্য তার নিচে, তার আন্ডারে যারা কন্ট্রোল হয়, যে কমার্শিয়াল ব্যাংক। এই যে পদ্ধতি, এটাকেই বলছে মোরাল সুয়েশন। আরবিআই নির্দেশ দিল আপনারা একটু লোন কম দিন মানুষকে, এখন ইনফ্লেশন হচ্ছে, লোন দেওয়ার দরকার নেই, কম দিন। তো এই নির্দেশটা কিন্তু কমার্শিয়াল ব্যাংকগুলো মানতে বাধ্য, কারণ আরবিআই হচ্ছে ওদের বস, গার্জিয়ান। ঠিক আছে? তাহলে এটাকেই বলা হচ্ছে মোরাল সুয়েশন, কোন একটা মোরালি একটা নির্দেশ দিলে সেটাকেই, এইটার মাধ্যমেও কিন্তু আরবিআই ব্যাংকগুলোর দ্বারা মানুষের হাতে টাকার পরিমাণকে কন্ট্রোল করতে পারে। ঠিক আছে? এবার বলছে যে কুছ ভি করনে কা, লেকিন সিকরে কি ইগো কো হার্ট নাই করনে কা। মানে আরবিআই, এটা ধরুন আরবিআই বলছে আমার ইগোকে যদি হার্ট করো তাহলে তোমার কিন্তু পস্তাতে হবে। একটা মোরাল সুয়েশন দিচ্ছে। ঠিক আছে? তো এইভাবেও কিন্তু আরবিআই কি করতে পারে, ইনফ্লেশনকে কন্ট্রোল করতে পারে, বা মানুষের হাতে টাকার পরিমাণকে বাড়াতে বা কমাতে, বা ইকোনমিতে টাকার ফ্লোকে বাড়াতে বা কমাতে পারে। এইগুলোর মাধ্যমে আমাদের কোয়ালিটেটিভ টুল গুলো শেষ হলো। ঠিক আছে? আচ্ছা, এবার এই কোশ্চেন গুলো আপনারা করার চেষ্টা করুন। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট? এর মধ্যে কোন স্টেটমেন্টটা ঠিক নয়, মানে কোন স্টেটমেন্টটা ভুল? এসবিআই ইজ 49, এমপিসি মানে হচ্ছে মনিটারি পলিসি, determine policy interest rate required to achieve the inflation target. Monetary Policy Committee comprises of 7 members, including the Governor of. The inflation target for the period April 1, 2021 to March 31, 2026, under the Reserve Bank of India Act 1924, has been kept at the same level as it was for the previous 5 years. এর মধ্যে কোনটা ভুল? কোনটা ভুল ऑप्शन सी জিজ্ঞেস করছেন না উত্তর দিচ্ছেন? उत्तर दीजिए। অপশন সি। আচ্ছা, আর
আর কেউ কিছু বলুন, উঠতে হন। কল্যাণী, মালদা, আরবিআই ইজ ন্যাশনালাইজড ইন 1949, এটা ঠিক আছে। মনিটারি পলিসি কমিটি মনিটারি পলিসি, ইন্টারেস্ট রেট ইত্যাদি এগুলো ডিটারমাইন করে, ঠিক আছে। মনিটারি পলিসি কমিটি আমরা পড়েছিলাম কজন থাকে মেম্বার? 6 জন। তাহলে এইটা ঠিক আছে। তাহলে উত্তর হবে কি অপশন। তখন বলেছিলাম ইনফ্লেশন টার্গেট 2021-এর মার্চ অব্দি কত ছিল? 4%, -2, এবং সেটাই অপরিবর্তিত রেখে এপ্রিল থেকে 2026 সেন্ট্রাল গভর্নমেন্ট রেখেছে সেটা +2 -2 ইনফ্লেশন টার্গেট, ঠিক আছে। এইটা বলে দিয়েছিলাম যে এটাও কিন্তু এখনো সে অপরিবর্তিতই রেখেছে। তাহলে এটাও ঠিক আছে। তাহলে ভুল কোনটা? অপশন সি। মনিটারি পলিসি কজন নিয়ে গঠিত? 6 জন নিয়ে। এখানে দেওয়া আছে 7, সেই জন্য ওইটা ভুল। বলুন, ক্যাশ রিজার্ভ রেশিও মানে কি? দ্য শেয়ার অফ ক্যাশ রিজার্ভ কোনটা হবে? সিআরআর বলতে কোনটা বোঝাচ্ছে? এনডিটিএল বলতে ব্যাংকের প্রপার্টি, ধরুন ব্যাংকের যা সম্পত্তি আছে সেটাই বলছি। নেট ডিমান্ড অ্যান্ড টাইম লাইবিলিটিস। এটা হবে না, লিকুইড অ্যাসেট রাখতে হয় না আমরা জানি। লিকুইডে রাখতে হচ্ছিল এসএলআর, দ্য শেয়ার অফ এনডিটিএল দ্যাট ব্যাংকস হ্যাভ টু হোল্ড অ্যাজ ব্যালেন্স উইথ আরবিআই, এটাই হবে। না, আরবিআই রাখতে হয় ব্যালেন্স হিসেবে। এটা বলছে নিজের কাছে পার্ট অফ দেয়ার ক্যাশ রিজার্ভ, তা নয়। দ্য রেশিও অফ ক্যাশ হোল্ডিং টু রিজার্ভ অফ ব্যাংকস, তাহলে ব্যাংকের রিজার্ভে যে ক্যাশ হোল্ডিং থাকে সেটাও নয়। তাহলে ঠিক হবে আরবিআই তে যে টাকাটা ব্যালেন্স হিসেবে তাকে রাখতে হয়। ফাইন্ড কারেন্ট স্টেটমেন্ট অ্যাবাউট এসএলআর, এসএলআর সম্বন্ধে এর মধ্যে কোনটা ঠিক? এসএলআর এর মাধ্যমে, ঠিক আছে, ইকোনমিতে আরো মানির সাপ্লাই। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, অপশন ডি। অপশন ডি। ডি ফর ব্যাংক। ঠিক আছে। তাহলে এটা ভুল, এটা তো দেখতেই পাচ্ছি আমরা। ক্যাশে বলছে অনলি, শুধু ক্যাশ না, ক্যাশ বা গোল্ড, ক্যাশ গোল্ড বা ফরেন কারেন্সি, ফরেন এক্সচেঞ্জে, ঠিক আছে, যা খুশিতে রাখা যায়, এসএলআরটা মেনটেন করা যায়, ঠিক আছে। তাহলে এটা ভুল আছে। এটা ঠিক আছে, এসএলআর নিজের কাছে রাখতে হয় ব্যাংকে, ঠিক আছে। এটাও ঠিক আছে যে এসএলআর এর মাধ্যমে যে ক্যাশের যে ফ্লোটা আমার ইকোনমিতে সেটা আটকানো যায়। এসএলআর যদি বাড়িয়ে দেয় তাহলে কি আরো বেশি টাকা নিজের কাছে রেখে দিতে হবে, তাহলে মার্কেটে বেশি টাকা দিতে পারবে। তাহলে এসএলআর এর মাধ্যমে কিন্তু ইকোনমিতে মানির ফ্লোটা কমানো যায়, রেস্ট্রিক্ট করা যায়। তাহলে 2 আর 3টা ঠিক, এটা ঠিক। ঠিক আছে, একটা ভুল আছে।
হুইচ অফ দেম ইজ আর পার্টস অফ মনিটারি পলিসি? এর মধ্যে কোনটা মনিটারি পলিসির অংশ? যা চাকরি তো দেখতে পাচ্ছি সব আসানসোল থেকেই পাবে, আর জায়গাগুলো কি হবে তাই ভাবছি। অন্যান্য জায়গাগুলো কি হবে, কল্যাণী, মালদা, যা চাকরি তো সব আসানসোল থেকেই পেয়ে যাবে। এই সবুজ বিপ্লবের মতো রিজিওনাল ডিসপ্যারিটি তৈরি হবে। চেষ্টা করুন সবাই। এর মধ্যে কোনগুলো মনিটারি পলিসির পার্ট? ব্যাংক রেট, ওপেন মার্কেট অপারেশন, পাবলিক ডেটস, পাবলিক রেভিনিউ। মালদা চেষ্টা করুন, হ্যাঁ চেষ্টা করুন। हेलो सर, হ্যাঁ বলুন। ऑप्शन सी। মনিটারি পলিসির পার্ট, খুবই সোজা কোশ্চেন, অপশন সি উত্তর হবে। এগুলো আমরা জানি যে, এগুলো আমরা পড়িনি, এগুলো সব ফিসকাল পলিসি, পাবলিক ফাইন্যান্সের অংশ। রেটটা ওপেন মার্কেট অপারেশন পড়েছি, আর মনিটারি পলিসির মধ্যে কোন কোন ছিল, এই দুটোই ছিল। তাহলে এক আর অপশন সি। ঠিক আছে, এই দুটো হচ্ছে পাবলিক ফিনান্স বা ফিসকাল পলিসির, মানে গভর্নমেন্ট দ্বারা কন্ট্রোল হওয়া জিনিস। মনিটারি পলিসি কে নিয়ে থাকে? আরবিআই, তার মধ্যে ব্যাংক রেট আর ওপেন মার্কেট অপারেশনটা ছিল। আচ্ছা, ওপেন মার্কেট অপারেশন বা ওএমও বলতে কি বোঝানো হচ্ছে? বরোয়িং ব্যাংকস ফ্রম আরবিআই, লেন্ডিং ব্যাক টু ইন্ডাস্ট্রি, সেল অফ দ্য গভর্নমেন্ট সিকিউরিটিজ বাই আরবিআই, নান অফ দ্য অ্যাবাভ। हेलो सर, বলুন। ऑप्शन सी। হ্যাঁ, অপশন সি। ওপেন মার্কেট অপারেশন মানে হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটির বাইং অ্যান্ড সেলিং, বলে সেল অফ গভর্নমেন্ট সিকিউরিটি আরবিআই থ্রুতে, এটা কি বলা হচ্ছে ওপেন মার্কেট অপারেশন। এটা বলুন, হুইচ অফ দ্য ফলোইং মেজার্স, এর মধ্যে কোন পদ্ধতিটা অবলম্বন করলে উড। ব্যাংকে রাখে? দ্য গভর্নমেন্ট ফ্রম দ্য সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে, এই গভর্নমেন্ট যদি সেন্ট্রাল ব্যাংকের থেকে বা আরবিআই থেকে ধার নেয় টাকা, সেল অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ বা পাবলিক বাই দ্য মানুষের কাছে গভর্নমেন্ট সিকিউরিটি। এর মধ্যে কোনগুলো করলে টাকা বাড়বে? মার্কেট ইকোনমিতে, অর্থনীতিতে টাকা ফ্লো বেড়ে যাবে, মানে আমাদের হাতে টাকা চলে আসবে বেশি বেশি। হবে না? গভর্নমেন্ট সিকিউরিটি ফ্রম দ্য সেন্ট্রাল ব্যাংক। আরবিআই এটা দেশের জনগণ, তার কাছ থেকে, এর কাছে ছিল গভর্নমেন্ট সিকিউরিটি, ছিল এর কাছে আগে কেনা, সেটা আরবিআই কিনে নিল। তাহলে আরবিআই এর কাছ থেকে এটা যদি আরবিআই কিনে, তার বিনিময়ে একে আরবিআই টাকা দেবে, তাই তো? তাহলে একে যদি টাকা দেয়, মানে মানুষের হাতে ঠিক হবে। ডিপোজিট অফ কারেন্সি ইন দ্য কমার্শিয়াল ব্যাংক বাই দ্য পাবলিক। এই লোক যদি এসবিআই তে টাকা রাখে, তার মানে কি মানুষের হাত থেকে ব্যাংকে টাকা চলে যাচ্ছে, ব্যাংক সেটা মানুষকে দিতেও পারে এসবিআই,
বা আরবিআই তে পাঠিয়ে দিতে পারে। তো এটা কোনো সিকিউরিটি নেই হবে কিনা। বড় ফ্রম দ্য সেন্ট্রাল, আরবিআই থেকে যদি গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি আরবিআই থেকে টাকা নেয়, টাকা যদি তো কিসের জন্য টাকা নেয়? মানুষের পিছনে খরচ করার জন্য, বিভিন্ন সাবসিডি দেবে, ঠিক আছে, বা বিভিন্ন স্কিম চালু করবে ইত্যাদির জন্য। তাহলে সেটার মাধ্যমে মার্কেটে টাকা বাড়বে, তাহলে এটা ঠিক আছে। তারপরে বলছে গভর্নমেন্ট সিকিউরিটি যদি সেল অফ দ্য গভর্নমেন্ট সিকিউরিটি পাবলিক বাই দ্য সেন্ট্রাল, পাবলিকের কাছে যদি গভর্নমেন্ট সিকিউরিটি বিক্রি করে সেন্ট্রাল ব্যাংক, তাহলে কি পাবলিক টাকা দেবে আরবিআই কে তার বিনিময়ে সিকিউরিটি? তাহলে এটা এক আর তিন অনলি, 1 3, অপশন সি, 1 and 3 অনলি। ঠিক আছে, আজকে এই অবধি থাক। নেক্সট দিন আমরা বিভিন্ন রকম ব্যাংকিং এর টার্ম সম্বন্ধে জানবো। অ্যাকাউন্ট হয়, কত রকমের লোন হয়, এটিএম কত রকমের হয়, ঠিক আছে, ইত্যাদি ব্যাংকের সাথে প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো আমরা ডে টু ডে লাইফে দেখি, সেই সব জিনিসগুলো সম্বন্ধে এবার আস্তে আস্তে ঢুকবো। এটিএম কত প্রকারের হয়, অ্যাকাউন্ট কত রকমের হয়, ঠিক আছে, তারপরে এফডি কি, আরডি কি, ব্যাংকের সাথে রিলেটেড বিভিন্ন টার্ম, আমরা যে লোন হয়, বিভিন্ন সিসি লোন, এই লোন, ওই লোন ইত্যাদি সম্পর্কে আমরা আস্তে আস্তে ব্যাংকের ডে টু ডে জিনিসগুলোতে ঢুকবো নেক্সট ক্লাস।